লুকোচুরি খেলবে? লুকোচুরি। আসসালামু আলাইকুম, আমি বিপ্লব আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় হরর স্টোরি চ্যানেল রহস্যবৃত্ত। আজকে এই এপিসোডটা একটু আলাদা, কারণ আজকের ঘটনাটা শুধু ভৌতিক না, এটা এমন একটা ঘটনা যেটা শুনে আপনি ঠিক শেষ পর্যন্ত বুঝে উঠতে পারবেন না এটা কি সত্যি জিনের ভর, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কিছু। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি এই ঘটনার আসল রহস্য ধরতেই পারবেন না। তাই অনুরোধ রাখবো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার। ঘটনাতে যাওয়ার পূর্বে ছোট্ট একটা অনুরোধ রাখছি, যেটা হচ্ছে আপনি যদি রহস্যবৃত্ত চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, তাহলে এখনই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, কারণ আপনাদের সাপোর্টেই আজ আমরা 101 নম্বর এপিসোডে পৌঁছে গিয়েছি। আপনাদের প্রত্যেকটা কমেন্ট, লাইক, শেয়ার আমাদের এই যাত্রাটাকে আরও শক্তিশালী করেছে। সত্যি বলতে এই চ্যানেলটা শুধু আমার না, এটা আমাদের সবার। আর হ্যাঁ, আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক বা অদ্ভুত ঘটনা থাকলে অবশ্যই মেইল করুন। আমাদের মেইল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। চলুন তবে দেরি না করে ঢুকে পড়ি আজকের সেই ঘটনায়, যেটা শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবে, কিন্তু শেষটা ছিল একেবারেই অস্বাভাবিক। যেভাবে লেখা আছে ঠিক আমি সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি, তবে আমার এই শোনানোর মাঝে সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যালো বিপ্লবদা, আমি বাংলাদেশের ময়মনসিংহ জেলা থেকে লিখেছি। আমার নাম বর্ণ। আমি তোমার 56তম এপিসোড থেকে ঘটনা শুনতে শুরু করি এবং তারপর থেকে আজ পর্যন্ত একটাও এপিসোড মিস করিনি। আমার মা আর আমার দিদিও তোমার চ্যানেলের বড় ফ্যান, কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও সাহস করে তোমাকে কোনো ঘটনা পাঠায়নি। আজ জানি না কেন মনে হলো এই ঘটনাটা না বললে হয়তো ভুল হয়ে যাবে। আমাদের বাসায় একটা মেয়ে থাকে, তার নাম ছোঁয়া। ছোঁয়া আমার ছোট বোনের মতোই, খুব চঞ্চল, হাসি খুশি একটা মেয়ে। কিন্তু যেদিন সে দৌড়ে আমাদের বাসায় ঢুকেছিল, তার চোখের ভেতর আমি যে ভয় দেখেছিলাম সেটা আমি আজও ভুলতে পারিনি। সে হাঁপাতে হাঁপাতে বলল, দিদি দিদি জানো, পরীর সাথে কিছু একটা আছে। আমি প্রথমে ভেবেছিলাম সাধারণ কোনো সমস্যা, কিন্তু ছোঁয়ার পরের কথাটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। ছোঁয়া বলছিল, দিদি ওর উপর নাকি কিছু ভর করেছে। পড়ি ছোঁয়ার ক্লাসমেট, আমাদের এলাকাতেই থাকতো, খুব সুন্দর, শান্ত, স্বাভাবিক একটা মেয়ে। সবাই তাকে চিনত, কিন্তু যা ঘটতে শুরু করলো তার সাথে তাকে কল্পনাও করেনি। একদিন সকাল 7টা বাজে ছোঁয়া আর তার বান্ধবীরা ম্যাডামের বাসায় টিউশন পড়ছিল। সবকিছু একদম স্বাভাবিক ছিল। হঠাৎ ঠক ঠক করে দরজায় অদ্ভুত শব্দ। ম্যাডাম ভেবেছিলেন কেউ হয়তো দেরি করে এসেছে। দরজা খুলতেই তিনি স্থির হয়ে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে আছে পরী, কিন্তু কিছু একটা অদ্ভুত ছিল। তার চোখ, তার চেহারা, তার দাঁড়িয়ে থাকার অঙ্গভঙ্গি সব যেন স্বাভাবিক না। ম্যাডাম অবাক হয়ে বললেন, পরী তুমি এতদিন আসোনি কেন? পরী ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার চোখে তখন এক অদ্ভুত শূন্যতা। তারপর সে বলল, আমি আর পড়তে আসবো না, আমাকে ফোন দিবেন না, আমার বাসায়ও কাউকে ফোন দিবেন না। তার গলার স্বরটা ছিল ঠান্ডা, ভারী আর একেবারেই অচেনা। ঘরের ভেতরে বসে থাকা সবাই তখন নিঃশব্দ। হঠাৎ পরীর এক বান্ধবী তরু তার হাত ধরে ফেলল, আর তখনই সে বুঝতে পারল পরীর হাতটা বরফের মতো ঠান্ডা। তরু ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তোর হাত এত ঠান্ডা কেন? পরী হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে তার হাত ছাড়িয়ে নিল। তার চোখ লাল হয়ে উঠল। আমাকে ধরবি না, আমার পিছনে আসবি না। তার গলার আওয়াজটা তখন যেন
দুইটা মানুষ একসাথে কথা বলার মতো শোনাচ্ছিল। ঘরের ভেতর একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারপর পরি ধীরে ধীরে পিছন ফিরে হাঁটা শুরু করলো, কিন্তু দরজার থেকে বের হওয়ার সময় একটা ঘটনা ঘটে। ছোঁয়া পরে বলেছিল, দিদি দিদি আমি আমি পরিষ্কার দেখেছি পরীর পা মাটিতে ঠিকমতো ছুঁইছিল না। হ্যাঁ, আপনারাও ঠিক শুনছেন, পরি হাঁটছিল কিন্তু তার পা পুরোপুরি মাটিতে লাগছিল না। সেদিনের পর পরি আর টিউশনিতে আসেনি। কয়েকদিন পর ম্যাডাম রাস্তায় পরীকে দেখতে পান। সে দাঁড়িয়ে আছে, একদম স্থির হয়ে, নড়ছে না, চোখও পলক ফেলছে না। ম্যাডাম কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলেন, আর সাথে সাথেই তার শরীর শিউরে উঠল। পরীর পুরো শরীর মৃত মানুষের মতো ঠান্ডা মনে হলো। ম্যাডাম ফিস ফিস করে বললেন, এই পরি। পরি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখের মনি স্বাভাবিক ছিল না। পরি বলে উঠল, বলছিলাম না আপনি আমার পিছনে আসবেন না। এরপর সে হঠাৎ করে দৌড়ে পালিয়ে গেল। কিন্তু ম্যাডাম শপথ করে বলেছিলেন ও দৌড়াচ্ছিল, কিন্তু ওর পায়ের শব্দ আমি শুনিনি। সেদিনের পর পরীর আচরণ পুরোপুরি বদলে গেল। একদিন রাত 8টার দিকে পরি বাসায় ফিরল। তার মা প্রথমেই যা খেয়াল করলেন তা হলো তার শরীর থেকে আসছে এক অদ্ভুত গন্ধ, অনেকটা পচা মাছের মতো। মা রেগে বললেন, কতদিন ধরে স্নান করিস না রে তুই? হঠাৎ পরি মাথা তুলে তাকালো। তার চোখ তখন রক্ত লাল। আমি তো স্নান করেছি, তুই দেখিসনি? এই তুই সম্বোধনটা তার মা কোনোদিনও পরীর মুখে শোনেননি। পরিস্থিতি দ্রুত খারাপ হতে লাগলো। পরি হঠাৎ করে চিৎকার শুরু করলো, অকাথ্য গালিগালাজ নিজের মাকে করতে শুরু করলো। ঠিক তখনই বাসার মালিক ভদ্রমহিলা এসে দাঁড়ালেন। তিনি কিছুক্ষণ চুপ করে পরীর দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব নিচু গলায় বললেন, ওকে থামিও না, ওর ভিতর কিছু একটা আছে। এরপর যা করা হলো সেটা হলো ওর জন্য শুকনো মরিচ আগুনে পোড়ানো হলো, ধোঁয়া ধীরে ধীরে পরীর চারপাশে ঘোরানো হলো। আর ঠিক তখনই পরী হঠাৎ চুপ হয়ে গেল। তার শরীর কাঁপলো, আর তারপর সে একদম স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই হয়নি এতক্ষণ তার সাথে। যেন সে কিছুই মনে করতে পারছে না বিগত দিনগুলোতে তার সাথে কি ঘটেছে। কিন্তু এটাই ছিল না আসল ভয়। আসল ভয় শুরু হয়েছিল তখন যখন সে আংটিটা খুলে ফেলেছিল। সবকিছু কিছুদিনের জন্য স্বাভাবিক হয়েছিল। পরি আবার টিউশনে আসা শুরু করলো, কিন্তু আগের সেই পরি আর নেই। তার মুখে হাসি নেই, তার চোখের নিচে কালি, চেহারায় এক অদ্ভুত ক্লান্তি বিরাজমান। তার সবচেয়ে অদ্ভুত জিনিসটা হলো তার হাতে একটা বড় নীল পাথরের আংটি পরা ছিল। আংটিটা এত বড়, এত অস্বাভাবিক যে একবার দেখলেই চোখ আটকে যায়। ম্যাডাম জিজ্ঞেস করলেন, এই আংটি কোথা থেকে পেলি রে পরি? পরি একটু থেমে বলল, ওঝা দিয়েছে। এরপর সে ধীরে ধীরে সব খুলে বলল ম্যাডামকে। সেদিন সন্ধ্যা, টিউশন শেষে একা বাড়ি ফিরছিল পরি। রাস্তা প্রায় ফাঁকা, স্ট্রিট লাইটগুলো জ্বলছে, কিন্তু আলো যেন ঠিকমতো পৌঁছাচ্ছে না। হঠাৎ সে অনুভব করলো কেউ একজন তার পিছনে হাঁটছে। সে থামলো, পিছনে তাকালো, কই কাউকে দেখতে পেল না, কেউ নেই। আবার হাঁটা শুরু করতেই স স একটা শব্দ, একটা ফিস ফিস করে শব্দ তার কানে বাজছে, ঠিক তার বাম কানের পাশে। পরীর শরীর জমে গেল। তারপর হঠাৎ কেউ তাকে জড়িয়ে ধরলো পিছন থেকে, কিন্তু কই সেখানে তো কেউ ছিল না। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনোরূপ শব্দ বের হলো না। চিৎকার করতে চাইলেও সে চিৎকার করতে পারল না। তার শরীর পুরো শক্ত হয়ে গেল, যেন কেউ তাকে চেপে ধরে রেখেছে। 15 মিনিট সে একই জায়গায় দাঁড়িয়েছিল। তারপর ধীরে ধীরে সেই চাপ কমল। সে দৌড়ে বাসায় চলে এলো, কিন্তু সেই রাতেই সব কিছু বদলে গেল। এরপর থেকে পরি রাতে ঘুম থেকে উঠে বসে থাকতো। তার মা পরবর্তীতে বলেছেন, পরি নাকি একাই রাতে ঘুম থেকে উঠে বসে থাকতো বিছানায়, এবং একা একা কি যেন ফিস ফিস করে বিড়বিড় করে বলতে থাকতো,
কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল সে কার সাথে কথা বলছে। এক রাতে তার মা দরজার ফাঁক দিয়ে দেখলেন পরি ঠিক আগের রাতগুলোর মতোই একা বসে আছে বিছানায়, কিন্তু মাথা নিচু করে আছে, আর তার সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, একটা ছায়া, মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষ না। তার দুটো হাত লম্বা হয়ে পরীর দিকে বাড়ানো, আর পরি ধীরে ধীরে সেই ছায়ার দিকে এগিয়ে যাচ্ছে। পরীর বাবা মা তাকে নিয়ে গেল এক ওঝার কাছে। ওঝা কিছুক্ষণ চুপ করে থাকলো পরীকে দেখে, তারপর বলল ওর পিছনে কেউ আছে। ঘরের সবাই শুনে কাঁপতে শুরু করলো। ওঝা আবার বলল, এটা সাধারণ কিছু না, এটা আশিক জিন। এই জিন মানুষকে ভালোবেসে ফেলে, আর একবার ভয় করলে এই জিন সহজে ছাড়ে না। সবাই স্তব্ধ হয়ে গেল ওঝার কথাগুলো শুনে। ওঝা আরো বলতে লাগলেন, ও যখন রাস্তায় হাঁটছিল তখন ওই জিনটার ছায়ার উপর পা দিয়েছিল পরি, সেখান থেকেই এটা শুরু হয়েছিল। তারপর ওঝা সেই নীল পাথরের আংটিটা পরিয়ে দিল পরীকে, এবং আংটিটি পরিয়ে দিয়ে ওঝা আরো বলতে লাগলেন, পরিমা, এই আংটি কখনো তুমি খুলবে না, খুললেই ও কিন্তু আবার ফিরে আসবে। কিন্তু মানুষ সবসময় ভয়কে গুরুত্ব দেয় না। এক সপ্তাহ পর পরি আংটিটা ঠিকই খুলে ফেলল, কারণ দেখতে বাজে লাগছে। মানুষ হাসে, অনেকে প্রশ্ন করে, যে প্রশ্ন উত্তর দিতে দিতে পরি একটা পর্যায়ে বিরক্ত হয়ে যাচ্ছিল, আর সেই বিরক্ততার মধ্য থেকেই সেই ভুলটাই করে বসে পড়ি। তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ালো তার হাত থেকে আংটিটা খুলে ফেলা। আংটি খোলার পরের রাতেই দরজার নিচে নিচে খুলে গেল, জানালার কাঁচ কাঁপতে লাগলো, ঘরের ভেতর তীব্র ঠান্ডা হাওয়া অনুভব হলো, আর তারপর আমি ফিরে এসেছি, একটা চড়চড়িত কণ্ঠস্বর। কিন্তু ঘরে তো কেউ ছিল না। এরপর থেকেই পরি আর নিজের মধ্যে ছিল না। পরির নিয়ন্ত্রণ পরি নিজেই হারিয়ে ফেলেছিল। মাঝ রাতে ঘুম থেকে উঠে বের হয়ে যেত পরি একা একা, সেই একই রাস্তায় যেখানে প্রথম ঘটনা ঘটেছিল পরির সাথে। একদিন তার বাবা তাকে ফলো করলেন, আর যা দেখলেন, পরি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, তার সামনে একটা কালো ছায়া। ধীরে ধীরে ছায়াটা মানুষের আকৃতি নিল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। তারপর ছায়াটা পরীকে জড়িয়ে ধরল, আর তখনই পরি হাসতে শুরু করলো। একটা অদ্ভুত হাসি, বিকৃত হাসি। পরের দিন সকালে পরির শরীরে দেখা গেল নখের আঁচড়, কামড়ের দাগ, কালচে ছাপ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল তার গলায় একটা দাগ ছিল, ঠিক যেন কেউ তাকে শ্বাসরোধ করে ধরেছিল। যখন আবার ওঝার কাছে নিয়ে যাওয়া হলো পরীকে, ওঝা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বললেন, এটা এখন আর শুধু জিন না। ওঝার এই সামান্য কথাটুকু শুনে সবাই অবাক হয়ে গেল। এটা এখন ওর শরীরের সাথে মিশে গেছে। ও এখন দুইটা অস্তিত্বে ভাগ হয়ে গেছে, একটা পরি আর একটা সেই জিন। ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার আগের রাতে পরি হঠাৎ নিখোঁজ হয়ে গেল। সারা এলাকা জুড়ে খোঁজা হলো পরীকে। শেষে তাকে পাওয়া গেল সেই একই রাস্তায়, মাটির উপর শুয়ে থাকা অবস্থায়। তার চোখ খোলা, ঠোঁটে একটা হালকা হাসি ছিল, আর তার হাত যেন কারো হাত ধরে আছে, কিন্তু সেখানেও কেউ ছিল না। বিপ্লবদা, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা এখন বলি। পরি এখনো বেঁচে আছে, কিন্তু ও মাঝে মাঝে একা একা কথা বলে আজও, আর বলে, ও আমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না, কারণ আমি ওর, আমি এখন আর একা না। ডিয়ার লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আপনি কি মনে করেন, এটা কি সত্যি আশিক জিন নাকি কোনো মানসিক অসুখ? কমেন্টে অবশ্যই জানান। আর যদি আপনি এমনই ঠিক বাস্তব ভয়ঙ্কর ঘটনাগুলো শুনতে চান, ব্যাখ্যাতীত ঘটনাগুলোর সাক্ষী হতে চান, তাহলে এখনই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আমি বিপ্লব আজকের মতো
বিদায় নিচ্ছি। কিন্তু কিন্তু মনে রাখবেন, সব ভয়ঙ্কর জিনিস অন্ধকারে থাকে না, কিছু কিছু আমাদের পাশেই থাকে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।